আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন রাষ্ট্রের স্বার্থই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি গতকাল সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের জবাবি ভাষণ দিচ্ছিলেন। বিদেশমন্ত্রী বলেছেন বেআইনি অভিবাসীদের দেশে ফেরানোর সময় যাতে অমর্যাদা করা না হয় সে ব্যাপারে ভারত মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই আজ সুদের হার ঘোষণা করতে পারে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় জনগণকে 3টি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতন করে তুলতে একটি ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ নর্থ ইস্ট ইউনাইটেড মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকারের উন্নয়নের মডেল রাষ্ট্রের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ নেশন ফার্স্ট এই নীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর মধ্যে তোষামোদের কোনো স্থান নেই, বরং সর্বসাধারণের সন্তুষ্টি বিধান করাই এর লক্ষ্য। দেশের মানুষ পরীক্ষা করেছেন, বুঝেছেন এবং এই মডেলকে সমর্থন করেছেন। সেই কারণেই এনডিএ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে সমর্থ হয়েছে। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের আলোচনার শেষ পর্বে প্রধানমন্ত্রী কংগ্রেসের সমালোচনা করে বলেন, সবকা সাথ সবকা বিকাশ মডেল কংগ্রেসের একেবারেই বোধগম্য বিষয় নয়, তারা একটি পরিবারের প্রতি দায়বদ্ধ। শ্রী মোদী বলেন তার সরকার দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক আর্থিক নীতি ও শিল্পায়নের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী এদিন বলেন কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরকে ঘৃণা করত, তাকে নির্বাচনে হারানোর জন্য সব রকমের চেষ্টা করেছিল। বাবা সাহেবকে তারা কখনোই ভারতরত্ন সম্মান পাওয়ার উপযোগী বলে মনে করেনি। প্রধানমন্ত্রী এদিন তার জবাবি ভাষণে বলেছেন সরকার তপশিলি জাতি ও উপজাতিদের স্বার্থ রক্ষায় আইনকে আরো মজবুত করেছে। कांग्रेस ने राजनीति का एक ऐसा मॉडल तैयार किया था जिसमें झूठ, फरेब, भ्रष्टाचार, परिवारवाद, तुष्टीकरण सबका गालमेल था। जहां सबका गालमेल हो वहां सबका साथ हो ही नहीं सकता। कांग्रेस के मॉडल में सर्वोपरि है फैमिली फर्स्ट। দিব্যাঙ্গদের উন্নতির জন্য সরকার সচেষ্ট বলেও তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন সরকার রূপান্তরকামীদের আইনি অধিকারের স্বার্থেও পদক্ষেপ নিয়েছে, সেই সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর স্বার্থে ওবিসি কমিশনকে সংবিধানে মর্যাদা দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন কোনো দেশের অধিবাসী যদি অন্য দেশে বেআইনিভাবে বসবাস করেন তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়িত্ব নেওয়াটা মাতৃভূমিরই কর্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানো নিয়ে রাজ্যসভায় গতকাল বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রী আরও বলেন বেআইনি অভিবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া নতুন কিছু নয়, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তিনি জানান 2009 সালে 734 জনকে ফেরত পাঠানো হয়েছিল, 2024-এ ফেরত এসেছিলেন 368 জন, এবছর ফেরানো হয়েছে 104 জনকে। It is in our collective interest to encourage legal mobility and discourage illegal movement. It is the obligation of all countries to take back their nationals if they are found to be living illegally abroad. This is naturally subject to an unambiguous verification of their nationality. তিনি আরও বলেন যাতে ফেরত পাঠানোর ভারতীয়দের ওপর অন্যায্য ব্যবহার করা না হয় সে ব্যাপারে ভারত মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছে। ডক্টর জয়শঙ্করের বিবৃতির প্রতিক্রিয়ায় কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা জানান মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসী আরও 7 লক্ষ ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে। কতজন সে দেশের জেলে বন্দী তার সঠিক তথ্য সরকারের দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখেল অভিযোগ করেন ডক্টর জয়শঙ্করের এই বিবৃতি দেশের নাগরিকদের স্বার্থের থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ নীতির পক্ষে মত ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে বিরোধীরা সভায় হইহট্টগোল করেন। বিদেশমন্ত্রী লোকসভাতেও একই বক্তব্য পেশ করেন। তার বিবৃতির পরেই চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। দেশের বিভিন্ন আদালতে নিষ্পত্তিহীন অবস্থায় 5 কোটি 19 লক্ষ মামলা পড়ে রয়েছে বলে কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক প্রশ্নের লিখিত জবাবে রাজ্যসভায় জানিয়েছেন। এর মধ্যে 83,000 মামলা সুপ্রিম কোর্টে ফয়সালার অপেক্ষায় রয়েছে। জাতীয় বিচার ডেটা গ্রিডের তথ্য তুলে ধরে তিনি বলেন দ্রুত বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন গত বছর দেশে 747টি ফাস্ট ট্র্যাক আদালতে বিচার সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পে 25 কোটি লোকের কর্মসংস্থান সম্ভব হয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা কারন্দলাজে বলেছেন 7 কোটি মানুষ কারখানাজাত শিল্প থেকে জীবিকা নির্বাহ করেন। পরিষেবা ক্ষেত্রে জীবিকা নির্বাহ হয় 17 কোটি দেশবাসীর। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 1 কোটি মানুষের কর্মসংস্থান সম্ভব হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপিটাইট্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে এই আলোচনায় উঠে আসে। পরে গ্রিসের মন্ত্রী বলেন, পর্যটন, সংস্কৃতি ও বাণিজ্য সম্পর্ক নিয়েই বিশেষ আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। সেনা, বিমান, নৌবাহিনী ছাড়াও মহাকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। টেলিফোনে কথাবার্তা বলার জন্য শ্রী সিং মার্কিন সচিবকে ধন্যবাদ জানান। দুপক্ষই প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দুই নেতাই মনে করেন আগামী দিনে এই বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। এদিনের বার্তালাপে প্রযুক্তি সহযোগিতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত সরবরাহ শৃঙ্খল নিয়েও বিশেষ আলোচনা হয়েছে পরিকাঠামো এবং তথ্য বিনিময় নিয়েও। আগামী দিনে দুই দেশের যৌথ সেনা মহড়ার বিষয়টিও এই টেলিফোন আলাপচারিতায় উঠে আসে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ কর্ণাটকের রান্নেবেনুর যাবেন। একদিনের সফরে শ্রী ধনখড় সেখানে কর্ণাটক বৈভব সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI আজ সুদের হার ঘোষণা করতে পারে। মুম্বাইতে ব্যাংকের মুদ্রানীতি কমিটির 3 দিনের বৈঠকের শেষ দিনে RBI এর গভর্নর সঞ্জয় মালহোত্রা সুদের হার নিয়ে মুদ্রানীতি কমিটির এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। তার পৌরোহিত্যে এটি মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠক। অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করতে রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে এই হার 6.5%। উল্লেখ্য, 2023-এর ফেব্রুয়ারি থেকে রেপো রেট 6.5% অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক। সম্প্রতি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে বেশ কিছু প্রস্তাবের প্রেক্ষিতে শীর্ষ ব্যাংক সুদের হার কমাতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় জনগণকে 3টি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতন করে তুলতে একটি ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এই আইনগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। গত বছর 1 জুলাই ভারতীয় বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে নতুন এই 3টি আইন চালু হয়। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, মহাকুম্ভ মেলা শুধুমাত্র যে ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শের সমাবেশস্থল তাই নয়, পুণ্যার্থীদের আইনি অধিকার ও ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেই সম্পর্কে পুণ্যার্থীদের সচেতন করে তোলারও প্ল্যাটফর্ম এটি। এই 3টি নতুন আইন সম্পর্কে প্রচার চালানোর লক্ষ্যে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার মেলায় বিভিন্ন স্টলও খুলেছে। মহারাষ্ট্রে নতুন করে 3 জন গিলনবেরি সিন্ড্রোম GBS-এ আক্রান্তের সন্ধান মিলেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী এ পর্যন্ত এ রোগে 173 জন আক্রান্ত বলে মনে করা হচ্ছিল, তার মধ্যে 140 জন নিশ্চিতভাবে GBS-এ আক্রান্ত বলে জানা গেছে। এদের মধ্যে 72 জন আরোগ্য লাভ করেছেন, 55 জন ICU-তে চিকিৎসাধীন, 21 জন রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে। এ ধরনের বেশিরভাগ সংক্রমণের খবর মিলেছে পুনে এবং তার আশপাশের পিম্পরি চিঞ্চওয়াড়ের মতো জেলাগুলি থেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার এই অসুখের লক্ষণ হঠাৎ করে হাত বা পায়ে দুর্বলতা বোধ করা, হাঁটতে অসুবিধা এবং পেটের অসুখ হওয়া। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষজনকে পরিশ্রুত জল এবং ফোটানো জল পান করার, তাজা খাবার খাওয়ার ও বাসি খাবার এড়িয়ে চলা, আধা রান্না করা, বিশেষত পোলট্রিজাত পণ্য ও খাসির মাংস না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং এই রোগের কোনো রকম লক্ষণ দেখা গেলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং স্পেনের সংশ্লিষ্ট মন্ত্রকের মধ্যে পঞ্চম যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উভয় পক্ষ প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যকলাপ খতিয়ে দেখার পাশাপাশি সমুদ্র সীমানায় বহুমুখী যৌথ কার্যকলাপের পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষত প্রযুক্তি এবং সমরাস্ত্র উৎপাদনের মতো ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতার উপর গুরুত্ব দিতে উভয় পক্ষ সহমত হয়েছে। উত্তরাখণ্ডে ৩৮তম জাতীয় গেমসের 4বারের অলিম্পিয়ান দীপিকা কুমারী মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে তিনি অংশিকা কুমারীকে 6-4 হারিয়ে দেন। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে জুয়েল সরকার স্বর্ণপদক পেয়েছেন। তিনি 6-4 হারিয়েছেন ইন্দ্রচাঁদকে। দলগত রিকার্ভ ইভেন্টে সুকমণি গজানন ও গাঁথা আনন্ত রাও খড়গে স্বর্ণপদক জয় করেছেন। পুরুষদের দলগত ইভেন্টে সোনা জয় করেছেন গোল্ডি মিশ্রা, শ্রেয় ভরদ্বাজ, বিষ্ণু চৌধুরী এবং গুরুচরণ বেসরাকে নিয়ে গঠিত দল। মহিলাদের রিকার্ভে দলগত ইভেন্টে খেতাব জয় করেছেন গাঁথা আনন্দরাও খড়গে, বৈষ্ণবী বাবারাও পাওয়ার, সারবরি সোমনাথ শিন্ডে ও মুক্তা দীপক মোদগিকে নিয়ে গঠিত দল। ফাইনালে তারা 6-0 হারিয়েছেন দীপিকা কুমারী কাবারি, অঙ্কিতা ভকত ও তামান্না ভার্মাকে। জাতীয় গেমসে আজ তীরন্দাজি প্রতিযোগিতা শেষ হতে চলেছে। উল্লেখ্য, গত 28 জানুয়ারি শুরু হয় জাতীয় গেমস, চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আইএসএল ফুটবলে আজ নর্থ ইস্ট ইউনাইটেড মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি গতকাল সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের জবাবি ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই আজ সুদের হার ঘোষণা করতে পারে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25